বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই তৃতীয় চ্যাপ্টারটা করাচ্ছিলাম, যেটা ডকুমেন্টিং ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এটার একদম শেষে চলে আসছি আমরা। আজকে এটা আমাদের লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো আজকের যা যা আছে, আজকে দুটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমটা হলো ডিসিশন টেবিল, আর দ্বিতীয়টা হলো কেস স্টাডি। এই দুটা শেষ হলে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ হবে আর কি। ডিসিশন টেবিল এই মুহূর্তে খুব বেশি ইউজ হচ্ছে না, এক সময় খুব ইউজ হতো। আমরা এটা নিয়ে যখন আলোচনা করব তখন দেখবে যে এটা অনেক পুরাতন একটা ডিসিশন নেওয়ার একটা বিষয়, যেটা হাজার হাজার বছর আগ থেকে ইউজ হয়ে আসছে। তো এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন তার পরিবর্তে কম্পিউটারাইজ যে সিস্টেম সেটা ইন্ট্রোডিউস হওয়ার কারণে কেস টুলটা হলো গিয়া সেই জায়গাটা ডিসিশন টেবিলের জায়গাটা নিয়ে গেছে কেস টুল। কেস মানে হলো কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেম। তো আমরা প্রথমে ডিসিশন টেবিল দেওয়া শুরু করি। দেখো যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ডিসিশন টেবিলের আধুনিক রূপ। যে কি সিদ্ধান্ত আসবে, ইয়েস অথবা নো টাইপের সিদ্ধান্ত, অথবা নিচে দেখো যে 100% ডিসকাউন্ট, কোন পর্যায়ে গেলে 100% ডিসকাউন্ট হবে। হয়তো এগুলিতে অপশন দেওয়া আছে 1 2 3 4 5 6 6টা অপশন আছে, যেখানে যেই ডিসকাউন্টটা প্রযোজ্য সেইটা সেই ঘরটাকে চেক বক্স দিয়ে সিলেক্ট করা হয়েছে, বাকিগুলি ফাঁকা। এ হলো ডিসিশন টেবিলের আধুনিক ফর্মে। এখন আসো দেখি যে কিভাবে ডিসিশন টেবিলটা আসছে। যে হিস্টোরি দেখো, যে ইউনিফর্ম স্ক্রিপ্ট বা ইউনিফর্ম নিউমারেলস বলা হয়। এটা ডিসক্রাইবিং ডিসিশন রুলস অ্যান্ড ডিসিশন প্রসিডিউরস ইন এ টেবুলার ফর্ম goes back at least to ancient Babylon, where the rules for performing multiplication of cuneiform numerals were baked in clay tables for student. এই যে দেখতেছো একটা টেবিল ডান পাশে আছে, এটাকে বলা হয় কিউনিফর্ম নিউমারালস। কিভাবে যোগ বিয়োগ পূরণ ভাগ করবে তার সিস্টেম। এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে ব্যাবিলনীয় সভ্যতার সময়। এখন ব্যাবিলনীয় সভ্যতা কি সেটা তোমরা জানো, যে এটা খ্রিস্টপূর্ব বোধহয় 2000 বছর পূর্বে এর অস্তিত্ব ছিল ইরাকের ব্যাবিলনে। সেখানে এটা প্রথম পাওয়া গেছে। তো এই হলো ডিসিশন টেবিলের হিস্টোরি। যে এটা সেই এখন থেকে প্রায় 4000 বছর আগেও এর অস্তিত্ব ছিল, তখনও এটা ইউজ করা হতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এরপরে এর পরবর্তী ভার্সন আছে। আমরা হিস্ট্রি ডিসিশন টেবিলের হিস্ট্রি নিয়ে কথা বলতেছি। এর পরবর্তী ভার্সন হলো অ্যাবাকাস। তোমরা হয়তো অনেকেই দেখছো এটা। খুব দ্রুত ক্যালকুলেশন করার জন্য চায়নাতে প্রথমে অ্যাবাকাস শুরু হয়, এবং সেটা সেই ইউজড অ্যাবাকাস অ্যাজ আর্লি অ্যাজ 2400 বিসি। 2400 বিসি যদি হয়, তাহলে এটা হলো এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে। এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে এর অস্তিত্ব প্রথম দেখা গেছে এই অ্যাবাকাসের। যদিও এখন প্রায় বিলুপ্ত প্রায়, বাট এখনো যে কোনো যোগ বিয়োগ পূরণ ভাগ বা যে কোনো কাউন্টিং করার জন্য অ্যাবাকাস খুব ভালো একটা কাউন্টিং টুলস। এই অ্যাবাকাসেরই পরবর্তীত ভার্সন হলো নেপিয়ার্স বোনস। আমরা সেকেন্ড ইয়ারে যখন কম্পিউটারের হিস্টোরি নিয়ে আলোচনা করছিলাম, কম্পিউটারের হিস্ট্রিতে এই নেপিয়ার্স বোন এই টেবিলটা বা এই যন্ত্রটা খুব ভালো কম্পিউটারকে ডেভেলপ করার জন্য এই নেপিয়ার বোনস ইউজ হয়েছে। অর্থাৎ অ্যাবাকাসের পরবর্তী ভার্সন আসছিল নেপিয়ার বোনস। কম্পিউটার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটা খুব ভূমিকা ছিল এটার, সাথে সাথে ডিসিশন টেবিলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিভাবে
ক্যালকুলেশনে এর কিছু ফর্মুলা আছে, ধরো 1 2 3 4 এখানে 9 পর্যন্ত আছে। এখানে এগুলি হলো ভাগ, ক্ষুদ্রতম অংশ, তারও ক্ষুদ্রতম অংশ আছে এখানে। দেন এখানে সেটা লেখার ব্যবস্থা ছিল। এটা ছিল নেপিয়ার্স বোন। এর ইনভেন্টর ছিল জন নেপিয়ার, তার নাম অনুযায়ী এটাকে বলা হতো নেপিয়ার্স বোন। এরপরে আসে তোমার টিউবুলার ফর্মস অফ কম্পিউটার। আমি মাঝখানে অনেকগুলি বাদ দিয়ে দিছি, কারণ হলো যে এত যেহেতু ডিভিশন টেবিলটা এখন ওইভাবে আর ইউজ হয় না, তাই আমরা মাঝখানের অনেকগুলি হিস্ট্রি বাদ দিয়ে আধুনিক জায়গায় চলে আসছি। আধুনিক জায়গা বলতে 50 থেকে 60-এর দশকে, যখন এটা কম্পিউটারাইজ ফর্মে প্রথম আসছে, সেই সময়টাতে চলে আসছি। তার আগে মাঝখানের কয়েক হাজার বছর আমরা হিসাবে নিচ্ছি না। Tabular forms for computer programming data back to the late 50s and 60s, when General Electric, the United States Air Force, Siemens, এই প্রত্যেকটা কোম্পানি এখনো এক্সিস্টিং আছে এবং এদের সম্পর্কে জানো তোমরা। জেনারেল ইলেকট্রিক মানে জি, ইউনাইটেড স্টেট এয়ার ফোর্স, এটা তো জানোই এখনো এক্সিস্টিং। ইউনাইটেড স্টেট যেহেতু আছে তাদের এয়ার ফোর্সের জন্য। সিমেন্স অ্যান্ড আদার ওয়ার্ক অন কমপ্লেক্স প্রজেক্ট, এই প্রজেক্টগুলিকে ইজি করার জন্য তখন এই ডিভিশন টেবিলটাকে ইউজ করা হয়। ডিভিশন টেবিলস আর ফার্স্ট ইউজ ফর প্রোগ্রাম এক্সিকিউশন, leaving it to the programmers to translate the table into code by hand. এই তোমরা যা দেখতেছো এখানে অনেকগুলি কোড আছে। এটাকে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কনভার্ট করার জন্য তাদের হাতে প্রথমে কম্পিউটার প্রোগ্রামদের হাতে এটা দেওয়া হয়েছিল এবং তারাই পরবর্তীতে এটা ডেভেলপ করছে। এবং 60-এর দশকের শেষে এবং 70-এর দশকের শুরুর দিকে ডিভিশন টেবিল সফটওয়্যার হিসাবে আসে। সফটওয়্যার ওয়াজ রিটেন ফর দি অ্যানালাইসিস অফ ডিভিশন টেবিল অ্যান্ড ফর কোড জেনারেশন ফ্রম ডিভিশন টেবিল। ব্যাপারটা আরো দিন দিন সহজ হয়ে যাচ্ছিল। এখন আরো সহজ। ডাক্তার রেইনহোল্ড টার্নার of the University of Zurich and Sodecon AG Zurich were on DTAB, a decision table generation tools তারা তৈরি করে প্রথম। এখান থেকে এটা কম্পিউটারাইজ হওয়া শুরু হয়। at MBP in ডর্টমুন্ড, এরা হলো ডিভিশন টেবিলের তৈরির ক্ষেত্রে বা ইউজের ক্ষেত্রে এরা হলো পায়োনিয়ার। এমবিপি ডর্টমুন্ড, তারা ক্রিয়েট করা হলো ভরারলি। এই সফটওয়্যারের মাধ্যমে টোটাল ডিভিশন টেবিলটাকে নিয়ে যাওয়া হয় কম্পিউটারের ভিতরে। ডাক্তার হর্স্ট স্টুজনার মেড contribution to this project and wrote the first textbook on division table in Germany. ডিভিশন টেবিলের ব্যাপারে সে প্রথম একটা টেক্সট বুক লেখে, যেটা 70 এবং 80-তে সার্চ সিস্টেমস ওয়ার ইউজড ইন অল মেজর কোম্পানিজ। ডিসিশন নেওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানি এই বই ইউজ করতো এবং এই সিস্টেমটা ইউজ করতো। The early decision table program were written in either mainframe assembly language or COBOL or PL1. এগুলি মেইনফ্রেম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়। COBOL আর একটা ল্যাঙ্গুয়েজ, এবং PL1 এটা PLC লেখার জন্য এই প্রোগ্রামটা ইউজ করা হয়। এগুলি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে এই ডিভিশন টেবিলকে কম্পিউটারাইজ করা হয় প্রথমে। Then Canadian Standard Association issued a formal standard for division table in 1970. যেটা ডিভিশন টেবিল CSA স্ট্যান্ডার্ড Z243.1-1970, এটা ছিল তাদের স্ট্যান্ডার্ড নাম্বার। এই নাম্বারে ডিভিশন টেবিল কিভাবে ইউজ হবে সেটার একটা স্ট্যান্ডার্ড তারা তৈরি করে, which can be obtained through the American National Standard Institute ANSI in the United States. এবং এই যে 1970 সালে কানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন যে স্ট্যান্ডার্ডটা তৈরি করে, সেই একই স্ট্যান্ডার্ড আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যেটা আনসি নামে পরিচিত, সেটা এটাকেই অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা এটাকেই ইউজ করা শুরু করে। ইন জার্মানি ডিভিশন টেবিলস আর ইন্ট্রোডিউস অ্যাজ ন্যাশনাল স্ট্যান্ডার্ড। ওদের এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড নাম্বার DIN 66241 in 1978। এটা তাদের ন্যাশনাল নাম্বার, যে নাম্বারে এই ডিভিশন টেবিলটা
তারা ইউজ করে স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রত্যেক দেশে এই ডিসিশন টেবিলেরও একটা স্ট্যান্ডার্ড আছে। In the new century, we have new initiatives for the application of decision tables, and new decision table software is available like Prolog or LTT. Prolog খুব নাম করা সফটওয়্যার এই সমস্ত ক্ষেত্রে, এবং এইটা তোমার ম্যানুয়াল ডিসিশন টেবিল ইউজ করার যে সিস্টেমটা সেটাকে টোটালি মার্কেট থেকে আউট করে দেয় এবং টোটালি কম্পিউটারাইজ করে দেয় এই দুইটা সফটওয়্যার, Prolog এবং LTT। এখন টোটালটাই ডিসিশন টেবিলটা কম্পিউটারাইজ। এই হলো প্রোলগের ছবি। এখানে নিচে অ্যাড্রেস দেওয়া আছে, কেউ যদি দেখতে চাও সেখানে গিয়ে ওয়েবের অ্যাড্রেস দেওয়া আছে, এখানে গেলে তোমরা এটা ডিটেলস দেখতে পাবা, ডিটেলস জানতে পারবা কিভাবে ডিসিশন টেবিল তৈরি হয়, কিভাবে কাজ করে, সব কিছু এখানে আছে। ওদের এটা ডিসিশন টেবিলের টুলস। এবং এটা আরেকটা টুলস ইয়ার LFET-র এটা হলো টুলস যেটার মাধ্যমে ডিসিশন টেবিল তারা প্রস্তুত করে। আরো দুটা কোম্পানি আছে যারা এটা করে, নিচে তাদের অ্যাড্রেস দেওয়া আছে। তোমার ডেল্টা সফটওয়্যার টেকনোলজি এবং স্কাউট 2 ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, এরাও এই ডিসিশন টেবিল তৈরি করার জন্য, এবং এর সামনে স্ক্রিনে দেওয়া আছে তোমার যে কিভাবে এরা এদের ডিসিশন টেবিলগুলি কাজ করে, সব ওয়ার্ক প্রো সহ এখানে সবকিছু দেওয়া আছে। যেহেতু এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না, সেই কারণে আমি এগুলি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, কারণ আমাদের কেস টুলটা নিয়ে আলোচনা করা জরুরি। এখন দেখো যে এখানে প্র্যাকটিক্যাল একটা ইয়ে দেওয়া আছে, চেক এনক্যাশমেন্ট। চেক এনক্যাশমেন্ট মানে হলো কেউ তো কোম্পানি অথবা দেনাদার যখন তোমাকে চেক দিবে সেটা এনক্যাশ করার কি সিস্টেম, এই ডিসিশন টেবিলে সেই রুলগুলি অনুযায়ী বলা আছে। C1 মানে হলো কলাম 1, আর রো হলো এগুলি রো 1 2 3 4 5 6 7 এগুলিকে রো হিসাবে ধরছে, এটাকে কলাম হিসাবে ধরছে। স্টিক টু ক্রেডিট লিমিট এখানে কোন কোম্পানির ক্ষেত্রে কোম্পানির কোড দেওয়া আছে হয়তো সেটা নিয়ে এই ডিসিশনগুলি আসবে। গুড পেমেন্ট প্র্যাকটিস, অর্থাৎ যাকে ক্রেডিট লিমিট দেওয়া হবে সে কি ঠিক মতো টাকা দেয় না টাকা দেয় না, তার প্র্যাকটিস সেটা। প্রমিস অফ পেমেন্ট, যে প্রমিস দেয় তারা সেই প্রমিস ঠিক মতো রাখে কিনা, তাদের চেক এনক্যাশ হয়েছে এরকম কি রেকর্ড আছে। নট এনক্যাশ চেক, সেটারও আছে যে এখানে এনক্যাশ হয়েছে এরকম অনেকগুলি আছে, যেখানে যা আছে তার ভিতরে মানে বলা যায় যে 1 2 3 4 5 6 7 8 9টার ভিতরে 8টাই এনক্যাশ হয়েছে, একটা এনক্যাশ হয় নাই। এই টেবিল থেকে এই সিদ্ধান্ত যে এক নজরে দেখলেই তুমি বুঝতে পারবা যে একদম লাস্টে ডিসিশনে আসো যে এটা এনক্যাশ হয়েছে অথবা এনক্যাশ হয় নাই। দুইটা সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার এত কিছু টপ ম্যানেজমেন্টের এই জিনিসগুলি দরকারই নেই, এগুলি হলো লোয়ার ম্যানেজমেন্ট করবে। টপ ম্যানেজমেন্ট শুধু দেখবে এটা যে তার এনক্যাশমেন্ট কি, এনক্যাশমেন্ট ঠিক আছে, নট এনক্যাশ, তার একটা ডিফল্টের হিসাব আছে, তাহলে যেহেতু 9টার ভিতরে একটা, এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যাইতে পারে যে না একে ক্রেডিট লিমিট দেওয়া যায়। এই হলো ডিসিশন টেবিলের সিস্টেম। একইভাবে এখানে অল্প একটু দেওয়া আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে, এবং এখানেও দেখা যাচ্ছে যে ডিসিশনের ক্ষেত্রে এই পার্টিরও এনক্যাশমেন্টের ক্ষেত্রে মানে সেকেন্ড পার্টি তাদের ক্ষেত্রেও 4টার ক্ষেত্রে 3টাই পজিটিভ, একটা নেগেটিভ, এনক্যাশ হয়নি। এখান থেকে দেখার মাধ্যমে তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য সুবিধা, এই জন্য এটাকে বলা হয় ডিসিশন টেবিল। এখন আসো আমরা যে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কেস টুল নিয়ে কথা বলবো, এবং এটা আমাদের খুবই জরুরি দরকার। আমাদের নেক্সট চ্যাপ্টারগুলির ভিতরে ইআরপি আছে এবং কিভাবে সিস্টেম ডেভেলপমেন্ট করতে হয়,
সিস্টেম ডেভেলপমেন্টের পদক্ষেপগুলি কি কি, বা একটা কোম্পানির সিস্টেম কিভাবে ডেভেলপ করবা, সফটওয়্যার কিভাবে ডেভেলপ হবে, সব কিছু নিয়ে ডিটেলস 3-4টা চ্যাপ্টার আছে। তো সেই চ্যাপ্টারগুলি বুঝতে হলে তোমাদেরকে কেস টুলটা খুব ভালোভাবে বুঝতে হবে। কম্পিউটার এডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটা এই জিনিসটা যদি বুঝো তাহলে পরবর্তী জিনিসগুলি বোঝা তোমাদের জন্য অনেক সহজ হবে। দোহা এই দরজাটা আটকে দাও, শব্দ করতেছো, শব্দ শুনে যাচ্ছে। দেখো, বিল্ডিং ব্লকস অফ কেস টুল। ফার্স্ট আমরা যদি নিচে থেকে আসি, এনভায়রনমেন্টাল আর্কিটেকচার, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, অপারেটিং সিস্টেম, পোর্টেবিলিটি সার্ভিস, ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্ক এবং ফাইনালি কেস টুল। অর্থাৎ কেস টুল কাজ করার জন্য তোমাকে এই কয়টা সিস্টেমকে কাজ করার পরেই তুমি এই জায়গায় আসতে পারবে। তোমার এনভায়রনমেন্ট থাকতে হবে, হার্ডওয়্যার থাকতে হবে, হার্ডওয়্যার ছাড়া তুমি কেস টুল কাজ করবে না। অপারেটিং সিস্টেম থাকতে হবে যেটা কেস টুলকে সাপোর্ট করে। এটার পোর্টেবিলিটি কেমন, মানে স্থানান্তরযোগ্য কিনা বা ইউজ ফ্রেন্ডলি কিনা, এই বিষয়গুলি আসবে। ফ্রেমওয়ার্কের সাথে এটা ইন্টিগ্রেশন 100% ইন্টিগ্রেশন আছে কিনা, সেই বিষয়টা, এই সবগুলি লেভেল কমপ্লিট করার পরে দেন কেস টুল কাজ শুরু করবে। আমরা কেস টুলের হিস্ট্রিটা দেখি। The term case was originally coined by software company Nestec Corporation of Southville, Michigan in 1982. এই সফটওয়্যার কোম্পানি নেস্টেক কর্পোরেশন, এরা প্রথম 1982 সালে এটাকে ইন্ট্রোডিউস করে উইথ দেয়ার অরিজিনাল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অ্যান্ড টেক্সট এডিটর গ্রাফিটেক্স। যদিও এই গ্রাফিটেক্স এর মাধ্যমে আমরা একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসি, পুরোটা বলতে গেলে তোমাদের সময় কুলাবে না, আর অনেকগুলি স্লাইড আছে এখনো। আমি সংক্ষেপে বলি, আমি তো ডকুমেন্টটা তোমাদেরকে দিব, ডকুমেন্টটা তোমরা করে দিবা। সংক্ষেপে আমি তোমাদেরকে শুধু একটু মেসেজ দিই যে এরা শুরু করছিল নেস্টেক কর্পোরেশন, কিভাবে এটা করবে। পরবর্তীতে এটা নেস্টেক কর্পোরেশন তাদের যে সফটওয়্যার গ্রাফিটেক্স, এই গ্রাফিটেক্স আর পরে এখন ইউজই হয় না। পরবর্তীতে এইগুলি ডেভেলপ করার জন্য এত টুলস ইউজ করা হয়েছে, এত টুল চলে আসছে যে এই তাদের এই গ্রাফিক টেক্সট গ্রাফিক্স, এখন আমরা যেমন মাইক্রোসফট টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারি, ওর চেয়েও অরিজিনাল একটা সফটওয়্যার ছিল গ্রাফিক্স। তো প্রথম এটা দিয়ে শুরু হয়, পরবর্তীতে অন্যান্য সফটওয়্যার আসার মাধ্যমে এটা আর থাকে নাই। পরবর্তীতে ডেভেলপমেন্ট তোমার দেখো যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এইটাতে নাক গলায় এবং তারা নিজেরা কিছু ডেভেলপ করে। IBM নিজে একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম তৈরি করে ডেভেলপ করার জন্য। টেক্সাস ইনস্ট্রুমেন্ট, টেক্সাস ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলি যে এরা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 চিপস ম্যানুফ্যাকচারার, আইসি ম্যানুফ্যাকচারার। তোমরা জানো যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, ইলেকট্রনিক্স দুনিয়ায় আইসি ছাড়া চলে না। ইভেন আমাদের কম্পিউটার টোটালটাই, আমাদের কম্পিউটারের চিপগুলি প্রত্যেকটা এক একটা আইসি, আর কিছুই। তো এই আইসি তৈরির ক্ষেত্রে টেক্সাস ইনস্ট্রুমেন্ট হলো ওয়ার্ল্ড নাম্বার 1। তো এরা যখন এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে চলে আসে কেস টুলের ভিতরে, তখন এই প্রথম যেটা গ্রাফিটেক্স, এইটার আর কোনো অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। এবং টেক্সাস ইনস্ট্রুমেন্ট, IEF and Accenture's Foundation Toolset, Method 1, Design 1, Install 1, FCP সফটওয়্যারের নাম, এগুলি এখন ব্যাপকভাবে ইউজ হয় কেস টুলের। এখন আসো যে আমরা এটা কি সেটা একটু ধারণা নেই যে কেস টুলটা কি। আমরা হিস্ট্রিটা দেখলাম, এখন
কেস টুল সম্পর্কে একটু ধারণা নেই, যে কম্পিউটার এডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং technologies are tools that provide automated assistance for software development. তুমি কোনো সফটওয়্যার যদি ডেভেলপ করতে চাও তাহলে কেস টুল তোমাকে টোটালি অটোমেটেড করে দিবে, সেটা অটোমেটেড করার জন্য যা যা করার দরকার সব কিছু করে দিবে। The goal of introducing case tool is the reduction of the time and cost of software development and enhancement of the quality of system development. কেস টুল ইন্ট্রোডিউস করার একটা অন্যতম কারণ ছিল যে সময়, সফটওয়্যার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে সময় দরকার সময়টাকে কমানো নিয়ে আসা এবং একটা কোয়ালিটি সিস্টেম ডেভেলপ করা। The interest in case tools and environments is based on expectation about increasing productivity, এবং মূল উদ্দেশ্য ছিল প্রোডাক্টিভিটি বাড়ানো, প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করা, মেনটেনেন্সের ফ্যাসিলিটি বাড়ানো এবং মেকিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাস্ক লেস অবভিয়াস অ্যান্ড মোর এনজয়েবল। এই সফটওয়্যার তৈরি করার কাজটাকে বিরক্তিকর, অবভিয়াস মানে বিরক্তিকর না করা, এনজয়েবল করার যে সিস্টেম সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এর মাধ্যমে। A survey of the case tool market showed that the annual worldwide market for case tools was 4.8 billion in 90s. সময়টা দেখো যে 1990 সনে এটা 4.8 বিলিয়ন ইউএস ডলার ছিল এবং মাত্র 5 বছরের ব্যবধানে 1995 সনে 12.11 বিলিয়ন ইউএস ডলার ছিল কেস টুলের মার্কেট, এবং এটা এখন মোর দ্যান 200 মিলিয়ন ইউএস ডলার মার্কেট কেস টুলের। 200 বিলিয়ন ইউএস ডলার। তোমাদেরকে বুঝতে হবে যে বিলিয়নের অবস্থা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ হলো মাত্র 32 বিলিয়ন ইউএস ডলার, 32 বিলিয়ন ইউএস ডলার। সেখানে এই এক কেস টুলের মার্কেট হলো 200 বিলিয়ন ইউএস ডলার, মোর দ্যান। Case is the use of computer-based support in the software development process. A case tool is a computer-based product aimed at supporting one or more software engineering activities within a software development process. A case environment is a collection of case tools and other components together with an integration approach that support most or all of the interaction that occur among the environment components and between the user of the environment and the environment itself. মূল কথা হলো যে ইউজারকে কত দ্রুত কত সহজভাবে কাজ করার এনভায়রনমেন্ট তৈরি করে দিবা, এটাই মেইন কেস টুলের মেইন উদ্দেশ্য। A case tool is a standard term used to indicate any form of automated support for software engineering. কি কি আছে এর ভিতরে? সফটওয়্যার ডেভেলপমেন্ট হুইচ ইনক্লুড ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ই-কমার্স, ওয়েব ডেভেলপমেন্ট এটসেট্রা। এই সমস্ত জিনিসকে, শুধু এগুলি না, ওয়েব ডেভেলপমেন্ট বলতে এখন যত সফটওয়্যার সবগুলি হলো ওয়েব বেসড, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের যে কোনো থাকে, ধরো তোমার অর্গানাইজেশন একটা ইআরপি ইউজ করতেছে, তুমি পৃথিবীর যেখানেই থাকে না কেন সেখান থেকে এই ইআরপি রিপোর্ট তুমি ওয়েবে গেলেই দেখতে পাবা এবং তুমি প্রয়োজনে এতে এন্ট্রি দিতে পারবা, মডিফিকেশন করতে পারবা, এভরিথিং ইজ পসিবল যখন একটা সিস্টেম ওয়েব বেজে ডেভেলপ করা হয়। আর যখন শুধুমাত্র পিসি বেস করা হবে এটা, তাহলে সেটা ওই পিসিতেই ইউজ করা সম্ভব। হ্যাঁ, যদি ওটা নেটওয়ার্ক ক্যাপাবিলিটি থাকে তাহলে যেখানে যেখানে ওর নেটওয়ার্ক যাবে সেই নেটওয়ার্কে সেটা ইউজ করা সম্ভব, বাট পৃথিবীর সব জায়গা থেকে তুমি ওটা ইউজ করতে পারবে না। সব জায়গা থেকে ইউজ করার জন্য তোমাকে অবশ্যই ওয়েব বেস সিস্টেম ডেভেলপ করতে হবে। ওয়েব বেস ডেভেলপ করা ছাড়া তুমি নেটওয়ার্ক, ধরো যদি বাংলা কলেজের কথাই ধরো, যে পুরো বাংলা কলেজটাকে যদি আমরা একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি এবং আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি যেটা পিসি বেস, তাহলে আমরা বাংলা কলেজে থাকাকালীনই, অর্থাৎ আমার ডিপার্টমেন্টে থাকাকালীনই আমি ওই সফটওয়্যারটা ইউজ করতে পারবো। ওর বাইরে যখন যাব তখন আর সেটা ইউজ করা সম্ভব হবে। আর যদি আমি ওয়েব বেস ডেভেলপ করি এই সফটওয়্যারটা, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আমি এটাকে ইউজ করতে পারবো। শুধু বাংলা কলেজের ভিতরে তখন আর আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স।
Case tool is a computer-based product aimed and supporting one or more software engineering activities within a software development process. Modeling and management tools, project planning tools, risk analysis tools, project management tools, requirement tracing tools. এই সমস্ত টুলসগুলি কেসের সাথে ইনক্লুডেড থাকে। আবার তুমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এই টুলসগুলি কিনা সম্ভব। প্রি-রিকুইজিশন টু ইউজ কেস টুল, তুমি কখন কেস টুল ইউজ করতে পারবে। Need a collection of useful tools that help in every step of building a product. প্রোডাক্ট বিল্ডিং করার জন্য যা যা টুল লাগে সেটা তোমার লাগবে। অর্থাৎ আগেই আমরা বলছি যে এনভায়রনমেন্ট লাগবে, হার্ডওয়্যার লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে। ওই জিনিসগুলি থাকলেই তুমি এটা ইউজ করতে পারবে। Need an organized layout that enables tools to be found quickly and use efficiently. অর্গানাইজড লেআউট থাকতে হবে। তুমি যেখানে ইউজ করবা সেখানে ওই প্রতিষ্ঠানটা অর্গানাইজড হতে হবে, এই টুলসগুলি ইউজ করার মতো ক্যাপাবল থাকতে হবে। নিড এ স্কিল ক্রাফট পারসন হু আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দি টুলস ইফেক্টিভলি। ক্রাফট পারসন মানে হলো যে এটা বুঝে। এই সফটওয়্যার, তুমি একটা সফটওয়্যার কিনলা যেটা কোনো কাজেই লাগলো না, ওটা ইউজ করার লোক নাই। যদি ইউজ করার লোক না থাকে তাইলে সেই সফটওয়্যার কোনো কাজে দিবে না, সেটা যত দামি সফটওয়্যারই হোক অথবা যত ভালো সফটওয়্যার। ধরো যে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এই যে আমি পাওয়ার পয়েন্টে তোমাদেরকে প্রেজেন্ট করতেছি, এই পাওয়ার পয়েন্ট যদি আমি ইউজ করতে না জানি তাহলে এই পাওয়ার পয়েন্ট কি হবে, একটা গার্বেজ ছাড়া আর কিছুই হবে না। আমি টাকা দিয়ে একটা গার্বেজ কিনলাম যেটা আমি ইউজ করতে পারতেছি, বাট আমি ইউজ করতে পারতেছি বিদায়ী আমি এটার মাধ্যমে তোমাদেরকে ক্লাস করতে পারতেছি, তোমাদেরকে দেখাইতে পারতেছি, তোমরা নিজেরা দেখতেছো। এ হলো ক্রাফট পারসন মানে হলো তাই যে বুঝবে এটা কিভাবে অপারেট করতে। এখন কিভাবে এটা কোন ফেজে কি করতে হবে। প্রথম হলো প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট যদি আসে, প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, তখন রিকোয়ারমেন্টস তৈরি হবে। এরপরে সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন করতে হবে, দেন ইমপ্লিমেন্টেশন করতে হবে, ভেরিফিকেশন করতে হবে এবং ম্যানেজ করতে হবে। আগে যেগুলো আরেকটু ক্লিয়ারলি বুঝাই তোমাদেরকে, প্রথমে হলো যে যারা এই সফটওয়্যার ইউজ করবে তাদেরকে রিকোয়ারমেন্টস দিতে হবে যে আমাদের এই সফটওয়্যারটা দরকার। দেন ওই অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ডিজাইন হবে, যে তারা যা চাচ্ছে সেই আউটপুট পাওয়ার জন্য কি ইনপুট দিতে হবে, কিভাবে সেটাকে রিপোর্ট হিসাবে তৈরি করতে হবে, সেটা ডিজাইন হবে। ডিজাইন হওয়ার পরে এটা ইমপ্লিমেন্টেশন করা হবে, অর্থাৎ ব্যবহারকারীকে ইউজ করার জন্য দেওয়া হবে। ইউজ করার পরে সে এটা ইউজ করার মাধ্যমেই ওইটা তুমি কনফার্ম হতে পারবা যে এটা কাজ করতেছে কি করতেছে। দেন ফাইনালি শুধু মেনটেনেন্স করার প্রয়োজন হবে, আর কিছু। এখন এই ভেরিফিকেশনের কাজটা তোমরা নিজেরা যারা টুকটাক সফটওয়্যার ইউজ করো, দেখবা যে এই যে ক্রোম ইউজ করতেছি আমরা, এর বেটা ভার্সন আসে। দেখবা যে প্রথমে মার্কেটে বেটা ভার্সন আসে। বেটা ভার্সন মানে হলো যে তোমাকে ভেরিফিকেশন করার জন্য দেওয়া হয় যে তুমি এটা ইউজ করো এবং ইউজ করার মাধ্যমে দেখো যে এর কোনো প্রবলেম আছে কি। যদি প্রবলেম থাকে দেন সেটাকে আবার মেনটেনেন্স করতে হবে, অর্থাৎ প্রবলেমটা সলভ করতে হবে। যে কোনো সফটওয়্যার কোম্পানি দেখবে যে প্রথমে মার্কেটে বেটা ভার্সন দিবে, বেটা ভার্সন দেওয়ার পরে দেন তোমার ওটার পাবলিক ইউজ করবে। তারা ওখান থেকে দেখবে যে কাজ করতেছো দেখা যে বাগ মানে প্রবলেম, সেই প্রবলেমটা বলবে যে এটাকে রিপোর্ট হিসাবে পাঠাও। এই রিপোর্টটা চলে যাবে যারা ডেভেলপ করছে তাদের কাছে, তখন তারা দেখবে যে এখানে কি বাগটা আছে, বাগ মানে হলো প্রবলেমটা, দেন সেটা তারা মডিফিকেশন করবে। এইভাবেই একটা সফটওয়্যার তৈরি হয়, যে এটা ভেরিফিকেশন হবে, মেনটেনেন্স হবে, ইমপ্লিমেন্টেশন করার পরে এই দুইটা স্টেজ খুবই ইম্পর্টেন্ট। এটার পরেই ফাইনালি একটা সফটওয়্যার দাঁড়ায়। কেস টুলের কম্পোনেন্ট কি? দুইটা কম্পোনেন্ট অফ কেস টুলস আর ক্যাটাগরাইজ ইনটু আপার কেস টুলস এবং লোয়ার কেস টুলস। দুইটা কেস টুলস আছে এখানে, আপার কেস এবং লোয়ার কেস। আপার মানে উপরের আর লোয়ার মানে হলো নিচের। কোনটা কোন জায়গায় কাজ করে সেটা শুধু দেখো, আর কিছু না।
support the software development activities upstream from implementation. Focus on the analysis phase, but sometimes also the design phase. আপার কেস কখনো ডিজাইন ফেজে থাকবে না, কখনো কখনো ডিজাইন ফেজে থাকলেও বেসিক্যালি আপার কেসে ডিজাইনটা হবে না, ডিজাইন হবে লোয়ার কেসে। লাইক ডায়াগ্রামিং টুলস, রিপোর্ট অ্যান্ড ফর্ম জেনারেটরস অ্যান্ড অ্যানালাইসিস টুলস, এটা আমি আগেই বলছি যে একটু তখনই হবে যখন ওই বেটা ভার্সন দেওয়া হবে, তোমাকে বলা হবে যে তুমি ইউজ করো এবং দেখো কোনো প্রবলেম আছে কিনা, দেন সেখানে এই ডিজাইনের পার্টটুকু ওই জায়গায়। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, এটা আসবে আপারের কাছ থেকে। আর লোয়ার কেস টুলের কাজ হলো ডাইরেক্টলি সাপোর্ট দি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যখন ইমপ্লিমেন্ট করা হবে তখন এই কি কি কাজ সেটা লোয়ার কেস টুলের পার্ট। সাপোর্ট ডাটাবেজ স্কেমা জেনারেশন, প্রোগ্রাম জেনারেশন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং অ্যান্ড কনফিগারেশন ম্যানেজমেন্ট। এই ডাটাবেজ স্কেমা তোমরা শুনবা যে স্কেমেটিক ডায়াগ্রাম, স্কেমেটিক ডায়াগ্রাম বা স্কেমেটিক ডায়াগ্রাম মানে হলো তোমার, আমরা এর আগে যে ফ্লো চার্ট করছি, ফ্লো চার্টে এই ফ্লো চার্টটা কোথায় কি আছে সেটা যদি আমরা ওই লেখাগুলি উঠে দেই তাহলে যেই জিনিসটা থাকবে সেটার নাম হলো স্কেমেটিক ডায়াগ্রাম, অর্থাৎ কঙ্কাল বলতে পারো। যে ওর একটা ডিজাইনের উপর থেকে যদি লেখাগুলি উঠে ফেলানো হয় বা ওর কোনটা কি সেটা যদি না বলা হয় তাহলে যেই পার্টটুকু অবশিষ্ট থাকে ঠিক হলো স্কেমা। তো আগে ডাটাবেজে স্কেমেটিক ডিজাইনটা করা হয় যে কোনো সফটওয়্যারের, এরপরে ওখানে লেখাগুলি ইমপ্লিমেন্টেশন করা হয়, দেন ফাইনালি প্রোগ্রাম জেনারেশন করা হয়। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেনেন্স, তাহলে আপার কেসের কাজ হলো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, এই কাজটুকু, এবং ইউজ করার মাধ্যমে দেখা যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আপার কেসই বলবে, অর্থাৎ কোম্পানির টপ ম্যানেজমেন্ট বলবে তারা সফটওয়্যার ইউজ করবে। লোয়ার ম্যানেজমেন্টের কাজ হলো ইমপ্লিমেন্টেশন এবং মেনটেন্স করা। লোয়ার ম্যানেজমেন্ট কখনো রিকোয়ারমেন্টস তৈরি করবে না, আপার ম্যানেজমেন্ট দেখবে যে আমার যদি এখানে একটা সফটওয়্যার দেওয়া হয় তাহলে আমার কি কি সুবিধা আছে, আমার কিছু লোককে কমানো সম্ভব, প্রতারণা বা ফেরড হলে সেটাকে ধরা সম্ভব, প্রোডাকশন যদি আমি ঠিক একদম সবকিছু ঠিক মতো দেওয়া হয় তাহলে প্রোডাকশনটা ঠিক মতো করা সম্ভব। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমি কিছুদিন আগে দুইটা কোম্পানির, তোমার একটা লেদার কোম্পানি, তারা লসে চলতেছিল, কোনোভাবেই তারা বুঝতে পারতেছিল না যে কেন তাদের লস হচ্ছে। দেন আমার সৌভাগ্য হয়েছিল তাদের এই ডাটাগুলি অ্যানালাইসিস করার। তো সেখানে দেখা গেল যে তারা শু তৈরি করে, যেখানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলো 14 পেয়ার শু পার আওয়ার পার ওয়ার্কম্যান, মানে একজন ওয়ার্কার প্রতি ঘন্টায় 14 পিস শু তৈরি করবে। এটা বাটা শু কোম্পানি বলো, এফএক্স বলো, এদের স্ট্যান্ডার্ড। এর নিচে হলে এটা ওই প্রতিষ্ঠান আর প্রফিট দেখবে না, প্রফিটের মুখ দেখবে। তো দেন এই যে কোম্পানির ডাটা অ্যানালাইসিস করতেছিলাম আমরা, সেটা মাত্র 5 পেয়ার শু তৈরি করতো ঘন্টায় তাদের কর্মচারীরা। তো যে কারণে এখন টপ ম্যানেজমেন্ট কি করবে, টপ ম্যানেজমেন্ট এটাকে ফাইন্ড আউট করবে যে আমার স্ট্যান্ডার্ড হলো 14 পেয়ার, তাহলে আমাকে এই জায়গায় আসতে হলে 14 পেয়ারই প্রোডাক্ট করতে হবে, উৎপাদন করতে হবে। ওই করার জন্য যা যা টুলস অ্যাপ্লিকেশন করার দরকার তখন টপ ম্যানেজমেন্ট সেটা অ্যাপ্লাই করবে। আর লোয়ার ম্যানেজমেন্টের কাজ হলো সেটাকে ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে ফ্রুটফুল রেজাল্ট বাইর করে নিয়ে আসা। এখানে একদম সংক্ষেপে দেওয়া আছে কিভাবে এটা হবে, মানে আপার কেসের কাজ কি, লোয়ার কেসের কাজ। আবার একদম শুধু যদি এটুকু মাথায় রাখো তাইলেই তোমার বোঝা হয়ে যাবে। এটা আপার কেসের কাজ হলো প্ল্যানিং, অ্যানালাইসিস এবং ডিজাইন। প্ল্যানিং, অ্যানালাইসিস এবং ডিজাইন এটা হলো আপার কেসের কাজ। লোয়ার কেসের কাজ হলো দুইটা তো মেইন কাজ আছে, ইমপ্লিমেন্টেশন এবং মেইনটেনেন্স। তাছাড়া আরেকটা কাজ হলো টেস্ট করা, যেটা আমি আগেই বলছি, বেটা ভার্সন দেওয়া হবে, তারা টেস্ট করবে, তারা ইমপ্লিমেন্টেশন করবে, টেস্ট করবে এবং কোনো প্রবলেম পাইলে সেটাকে মেইনটেনেন্স করবে। এই তিনটা হলো লোয়ার কেসের কাজ, আর এই তিনটা হলো আপার কেসের কাজ।
এবং এই আপার কেস এবং লোয়ার কেস দুইটাকে একত্রে বলা হয় ইন্টিগ্রেটেড কেস। এমন না যে তুমি কোথাও আপার কেস নিয়ে শুধু কাজ হবে, কোথাও লোয়ার কেস নিয়ে হবে, না, কাজ হবে দুটাই। ইন্টিগ্রেটেড কেস এটাই হলো কাজ, অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেসের মাঝখানে সমন্বয় সাধন করাই হলো কাজ, ইন্টিগ্রেটেড করা। এখন দেখো কম্পোনেন্টস অফ কেস। কেস রিপোজিটরি, এখান থেকে কি কি আসতেছে দেখো। এক সাইড থেকে দেখা শুরু, অ্যানালাইসিস টুল, কোড জেনারেটর, ডাটাবেস জেনারেটর, প্রোটোটাইপিং টুলস, স্ক্রিন অ্যান্ড রিপোর্ট জেনারেটর। এই প্রোটোটাইপিং টুল কি, এটা নিয়ে আমরা প্রোটোটাইপিং তোমাদের আলাদা একটা, যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস নেব তখন ওখানে আলাদা একটা চ্যাপ্টারই আছে, বড় ধরনের চ্যাপ্টার, যেখানে প্রোটোটাইপিং নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রোটোটাইপ মানে হলো বড়টার ছোট ভার্সন। এই যে বাজারে খেলনা এরোপ্লেন পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা দেখছো, প্লাস্টিকের খেলনা এরোপ্লেন পাওয়া যায়। দিস ইজ এ প্রোটোটাইপ, যে বড় এরোপ্লেনের প্রোটোটাইপ ভার্সন, মানে জাস্ট তুমি এটা দিয়ে বলতে পারবা যে এরোপ্লেনটা দেখতে এরকম, আর কিছুই না। বাট যখন অরিজিনাল প্রোটোটাইপিং টুলস তৈরি করা হয় তখন এরকম মানে বড়টা না বানায় আগে একটা ছোট জিনিস বানানো হয়, বানায় টোটাল ফাংশনালিটি চেক করা হয় যে সমস্ত ফাংশন ঠিক মতো কাজ করতেছে, কোনো সমস্যা নেই, দেন বড়টা প্রোডাকশনে হাত দিবে। তার আগে আগে প্রোটোটাইপ তৈরি করতে হবে। এটা হলো প্রোটোটাইপ, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা পরে করবো। স্ক্রিন অ্যান্ড রিপোর্ট জেনারেটর, এটা সবাই শেষের কাজ। ড্রয়িং টুল, ডকুমেন্ট জেনারেটর, এরর চেকিং টুল, সিকিউরিটি অ্যান্ড ভার্সন কন্ট্রোল, এই সবগুলি কাজ মিলেই একটা কেস রিপোজিটরি, মানে কেস তৈরি হবে। এই সবগুলি যখন একত্রে থাকবে তখন একটা কেস তৈরি হবে, এবং এগুলি হলো কম্পোনেন্ট কেসের। এখন আসো যে আমরা আগে দেখাচ্ছি ইন্টিগ্রেটেড কেস কি, অলসো নোন অ্যাজ আই কেস। ইন্টিগ্রেটেড কেস এটা আই কেস নামেই বেশি পরিচিত। টুলস দ্যাট ইন্টিগ্রেট বোথ আপার অ্যান্ড লোয়ার কেস, আমরা পিকচারে সেটা দেখাইছি আগের স্ক্রিনে। For example, making it possible to design a form and build the database to support it at the same time. An automated system development environment that provides numerous tools to create diagrams, forms, and reports. It also offers analysis, reporting, and code generation facilities, and seamlessly share and integrate data across and between tools. Seamlessly মানে হলো কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া, বলা যাবে কন্টিনিউয়াসলি, আমরা এটার প্রতিশব্দ বলতে পারি কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি এই কাজগুলি করবে। এই যে কটা টুল এখানে থাকবে প্রত্যেকটার ভিতরে ইন্টিগ্রেটেড ডাটা ইউজ করতে পারবে, প্রত্যেকটা টুলস নিজেরা ইউজ করতে পারবে, এবং একটা টুলস আরেকটা টুলসকে ইউজ করতে পারবে। এর মাধ্যমে এই কাজগুলি অ্যানালাইসিস, রিপোর্টিং এন্ড কোড জেনারেশন তৈরি হবে সিমলেস। এটা হলো আই কেসের কাজ। ফাংশন কি? ফাংশন অফ এ কেস টুল। First of all, analysis. Case analysis tools automatically check for incomplete, inconsistent, or incorrect specification in diagram, forms, and reports. ফার্স্ট কাজ হলো অ্যানালাইসিস করা, সেকেন্ড কাজ হলো ডিজাইন করা, যা যা ডিজাইন করার দরকার সবগুলিকে ডিজাইন করবে এবং তার ব্লু প্রিন্ট দেবে এবং সেটার মাধ্যমে কাজ করবে। থার্ড কাজ হলো কোড জেনারেশন করা। তোমরা জানো যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো শব্দ চিনে না। সো আমরা যা বলি, যা লিখি, সে ওটা তার কোডে কনভার্ট করার মাধ্যমে সে তার ভাষায় বুঝে, এবং আমরা যখন কোনো কিছু রিপোর্ট তাদের কাছে চাই তখন তার ভাষাই সে প্রকাশ করে, আমাদের সামনে তুলে ধরে আমাদের ভাষায়। Documentation. Case tool has documentation generators to produce technical and user documentation in standard forms. ধরো যে একটা সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যারের সাথে হেল্প টুলস দেওয়া আছে, অর্থাৎ তুমি কাজ করতে গেছো কোনো, ইভেন মাইক্রোসফট ওয়ার্ডেও তুমি যদি কাজ করো, কোনো কিছু করতে চাচ্ছ, খুঁজে পাচ্ছ না, ওখানে দেখবে যে সার্চের অপশন আছে, সার্চে দিলে সে তোমাকে দেখাই দিবে কোথায় এটা আছে এবং কি করতে পারো।
ফাংশনটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে প্রেজেন্ট করতে পারি যে অ্যানালাইসিস, ডিজাইন, কোড জেনারেশন এবং ডকুমেন্টেশন, এই চারটা হলো PHP এর ফাংশন। রিজন ফর ইউজিং কেস টুল, কেন কেস টুল ইউজ করতে হবে, কেস টুল ইউজ করার কারণটা ফার্স্ট হলো সেভিং ইন রিসোর্স রিকোয়ার্ড ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথলেস। তুমি কত কম রিসোর্স ইউজ করার মাধ্যমে ডেভেলপ করতে পারো সফটওয়্যার। তোমার এই সফটওয়্যার ডেভেলপ করা মানে এই না যে সফটওয়্যার তুমি শুধু ওই ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি করার জন্য ইউজ করবা। এখানে সফটওয়্যার বলতে ইন্টিগ্রেটেড সফটওয়্যার বোঝাচ্ছে, এবং যেটা আমরা বলছি যে আমাদের ইআরপি নামে একটা চ্যাপ্টারই আছে যেখানে আমরা এগুলি দেখব যে টোটাল প্রোডাকশন থেকে শুরু করে হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস, সব কিছু ইন্টিগ্রেটেড একটা এনভায়রনমেন্টের ভিতরে। প্রোডাকশন এরকম যে তোমার পৃথিবীর বড় ইনভার্টার তৈরি করে যারা, এই তোমরা সোলার ইনভার্টারের নাম শুনছো, যে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো প্যানেলের মাঝখানে একটা ইনভার্টার বসাইতে হয়, যার কাজ হলো ডিসি কে এসি, অর্থাৎ ডিসি কারেন্টকে এসি কারেন্টে, সোলার থেকে যেটা পাওয়া যায় সেটা হলো ডিসি কারেন্ট, তো সেটাকে এসি কারেন্টে কনভার্ট করা। এর সবচেয়ে বড় কোম্পানি হলো এসএমএ। এসএমএ হলো জার্মান একটা কোম্পানি। তো এই কোম্পানির মার্কেটে, এই কোম্পানির কোনো প্রোডাক্ট কখনো রেডি অবস্থায় স্টকে থাকে, তাদের কম্পোনেন্ট স্টকে থাকে। ধরো তুমি এক মার্কেটিং এর লোক, তোমার আজকে 10টা পার্টিকুলার ক্যাটাগরির ইনভার্টারের দরকার হবে। তুমি অফিসে যাবা, কম্পিউটারে ইনপুট দিবা যে আমার এই মডেলের 10টা ইনভার্টার লাগবে। সম্ভবত মানে প্রতি ঘন্টায় 1000 খানিক তৈরি করার মতো ক্যাপাসিটি আছে তাদের, বিভিন্ন ক্যাপাসিটির ইনভার্টার। তো তোমার হয়তো 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে ইনট্যাক্ট অবস্থায় প্যাকিং করে তোমাকে এই প্রোডাক্টটা তোমার হাতে পৌঁছে দিবে। টোটাল কাজটা করতেছে সফটওয়্যার। প্রোডাক্ট স্টোর থেকে মাল প্রোডাকশনে নেওয়া, সেখানে অটোমেটেড প্রোডাকশন সিস্টেম প্রোডাকশন করবে, প্যাকিং করবে, দেন তোমার হাতে পৌঁছে দিবে উইদিন 10 মিনিটস। তোমরা জানো যে টয়োটা পৃথিবীর বড় গাড়ি কোম্পানি, 1000 গাড়ি বানায়। তারপরে নিশান, এত বড় কোম্পানি, নিশানের কর্মচারীর সংখ্যা কত যদি জানো অবাক হয়ে যাবে। ওদের টোটাল ফ্যাক্টরি কর্মচারীর সংখ্যা হলো মাত্র 64 জন কর্মচারী। বিলিয়ন ডলারের বিজনেস করে তারা, মাত্র 64 কর্মচারী ওয়ার্কার একটা ফ্যাক্টরি চালায়, বাকি সব সিস্টেমটা হলো অটোমেটেড। ইউটিউবে গিয়া যদি তোমরা সার্চ দাও যে BMW বা টয়োটা প্রোডাকশন, দেখবে যে পুরো প্রোডাকশনের ভিডিও তোমার সামনে নিয়ে আসবে, এবং সেখানে মানুষের হাতের ছোঁয়া নাই বললেই চলে, টোটাল কাজটা কম্পিউটার করতেছে। সেই কারণে যে কত কম রিকোয়ারমেন্টের, মানে কত কম রিসোর্স ইউজ করার মাধ্যমে তুমি তোমার সিস্টেমকে রান করাইতে পারো, এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। কত তাড়াতাড়ি, দেন কুইক ডেভেলপমেন্ট ফেজ, কত তাড়াতাড়ি তুমি এটাকে ডেভেলপ করতে পারো। আজান দিচ্ছে, আমরা একটু আজানের সময়টাকে বিরতি দিচ্ছি, সাউন্ড অফ করতেছি, আজানের পরে আমরা শুরু করব। শুরু করতেছি আমরা, আজান শেষ হয়েছে। আসো যে দেন থার্ড হলো যে রিডাকশন অফ জেনারেশন অফ এরার্স। এরার কত কম করা যায়, যত কম ভুল, যত কম হবে ততই মঙ্গল। যত বেশি ভুল হবে তত তোমার খরচ বাড়বে, ডেভেলপমেন্টের খরচ বাড়বে। ইজিয়ার রিকগনিশন অফ বাগস ডিউরিং ডেভেলপমেন্ট। বাগস মানে সমস্যা, ছোট ছোট বাগস হলো ক্ষুদ্র পোকা, অর্থাৎ তোমার ছোট ছোট প্রবলেমগুলি মিলাই বড় বড় সমস্যা তৈরি হয়, সে কারণে এটাকে বলা হয় বাগস।
সেভিং ইন মেনটেন্স রিসোর্স রিকোয়ার্ড, এবং তুমি কেস টুল ইউজ করার মাধ্যমে যদি তোমার মেনটেন্যান্সের জন্যই বেশি লোক দরকার হয় তাহলে তো তোমার সেটা সেই সফটওয়্যার তোমার কোনো উপকার করবে না, বরং যত কম মেনটেন্স করা যায় সেটাই সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট সফটওয়্যার হিসেবে বিবেচিত হবে। টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমাদের মেইন উদ্দেশ্য হলো প্রোডাক্টিভিটি বাড়ানো। টু হেল্প প্রডিউস এনহ্যান্স কোয়ালিটি সফটওয়্যার অ্যাট লো কস্ট, কম খরচে কোয়ালিটি সফটওয়্যার কীভাবে তৈরি করা যায় সেটা এনহ্যান্স করা, এটাও একটা অন্যতম রিজন। কি কি বেনিফিটস আছে কেস টুলের? বেনিফিট আমার ফাংশন যেগুলি বলছি ওগুলি অলমোস্ট সব কিছুই বেনিফিটের ভিতরে ওগুলিও আছে, সাথে সেভারাল বেনিফিট ইনক্রিজ ফ্রম দ্য ইউজ অফ কেস এনভায়রনমেন্ট অর even isolated case tools. Some of those pros are and imperative benefits of case environment is cost saving through all development stages. First benefit হলো এটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা স্টেজে কস্টকে সেভ করবে। Use of case tools leads to considerable improvement of quality, অবশ্যই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। Different phase of software development and chance of human error are significantly reduced. তোমার কেস টুল ইউজ করার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্টের হিউম্যান যে এরার পার্টটা এটা সিগনিফিকেন্টলি একদম বিশাল মাত্রায় রিডিউস করা সম্ভব। কেস টুল সেভ টু প্রডিউস হাই কোয়ালিটি অ্যান্ড কনসিস্টেন্ট ডকুমেন্ট, সব হাই কোয়ালিটির ডকুমেন্ট তোমাকে প্রোভাইড করবে। কেস টুল টেক out most of the work in a software engineer works. একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাখলে সে যে কাজগুলি করে দিত, কেস টুলস তোমাকে ওই কাজগুলি ইজিলি করে দিবে। Case tools may support the following development steps for developing database application to software development. Creation of data flow and entry models, ডাটা ফ্লোটা কিভাবে হবে and entry models কিভাবে হবে সেটা তৈরি করবে। establishing a relationship between requirements and various model, যে কটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেটার সাথে রিলেশন তৈরি করে দেওয়া। যেমন আমরা যদি বলি যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মিনিমাম 5টা মডিউল থাকতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল, হিউম্যান রিসোর্স, মিনিমাম এই সমস্ত মডিউলগুলি থাকাই লাগবে। এগুলি না হলে ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, এইগুলি না হলে ওটা অ্যাকাউন্টিং সফটওয়্যার হবে না। এখন এই যে ধরো 5টা মডিউল, এই মডিউলগুলির ভিতরে কিভাবে রিলেশনশিপ তৈরি করবে সেই জিনিসগুলিও এটা তৈরি করে দেবে অটোমেটিক। ডেভেলপমেন্ট অফ টপ লেভেল ডিজাইন, ডেভেলপমেন্ট অফ ফাংশনাল অ্যান্ড প্রসেস ডিসক্রিপশন, ডেভেলপমেন্ট অফ টেস্ট পেজ। Why case tools are developed? Case tools কেন ডেভেলপ করা হয়েছে? Case tools are developed for the following reason. Firstly, quick installation, এটা খুব দ্রুত ইনস্টল করা যায়। Time saving by reducing coding and testing time, enrich graphical techniques and data flow, optimum use of available information, enhanced analysis and design development, create and manipulate documentation, transfer the information between tools efficiently, the
speed during the system development increase. Case tools are used to develop software that is high quality, defect free and maintainable. এই লাস্টের লাইনটা যদি মাথায় রাখো তাহলে বাকি সবগুলি বুঝতে খুব ইজি হয়ে যাবে। হাই কোয়ালিটি সফটওয়্যার, ডিফেক্ট ফ্রি, এটা ডিফেক্ট ফ্রি হতে হবে এবং মেনটেনেবল হতে হবে এবং সেই মেনটেনেন্স কস্ট আবার কম হতে হবে। Case tools play major roles in the following activities. নিচের অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে কেস টুলগুলি মেজর রোল প্লে করে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেস টুলের বিশাল ভূমিকা আছে। একটা বড় প্রজেক্ট ম্যানেজ করতে হলে অবশ্যই কেস টুল ইউজ করতে হয়। ডাটা ডিকশনারি, ডাটাবেস নিয়ে তোমাদের সাথে কথা বলি নাই, ডাটাবেস নিয়ে কথা বলতেছি হলো সেকেন্ড ইয়ারের সাথে কম্পিউটারে। ডাটা ডিকশনারি হলো তোমার যেখানে ডাটাবেজের সমস্ত ধরনের ডেফিনেশনগুলি থাকবে। ডাটাবেজের সমস্ত ডিকশনারিকে তুমি যেমন ওয়ার্ডের সমস্ত মিনিংগুলি পাবা, ডিটেলসগুলি পাবা। ডাটা ডিকশনারিতেও ডাটা রিলেটেড যে ইস্যুগুলি আছে সব জিনিসগুলি ডাটা ডিকশনারিতে পাওয়া যায়। এটা যে কোনো ডাটাবেজের ইন্টারনাল বিষয়, এটা থাকতেই হবে। কোড জেনারেশন, আমরা যে ডিজাইন টেবিলের কথা বলছি, ডিসিশন টেবিলের কথা, সেই ডিসিশন টেবিলের কোডও এখানে জেনারেশন করা সম্ভব। ইউজার ইন্টারফেস ডিজাইন, ইউজার কিভাবে ইউজ করবে সেই ইন্টারফেসটাও এখানে ডিজাইন করা যাবে। স্কামা জেনারেশন, ক্রিয়েশন অফ ডাটা ফর ডাটা ওয়্যারহাউস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, রি-ইঞ্জিনিয়ারিং, ভার্সন কন্ট্রোল, ডকুমেন্ট জেনারেশন, কস্ট এস্টিমেশন, প্রজেক্ট শিডিউলিং, ডাটা মডেলিং, সফটওয়্যার টেস্টিং, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এই হলো মোটামুটি। আবার একটু দেখো যে এগুলি হলো মেজর রোল যেখানে কেস টুল অ্যাপ্লাই করা সম্ভব, মেজর জায়গা যে কাজগুলি কেস টুল করবে। ক্যারেক্টারিস্টিক অফ এ সাকসেসফুল কেস টুল। একটা সাকসেসফুল কেস টুলের কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে? ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড মেথোডোলজি। এই মেথোলজি হতে হবে স্ট্যান্ডার্ড। মেথোলজি মানে কিভাবে কাজ করবে সেটা হতে হবে স্ট্যান্ডার্ড। এমন না যে তোমার আজগুবি কিছু জিনিস তুমি নিয়ে আসলা আর মানুষ সেটা ইউজ করবে না, এমন কিছু হইতে হবে যা ইউজার ফ্রেন্ডলি। সো পদ্ধতিটা হইতে হবে স্ট্যান্ডার্ড। ফ্লেক্সিবিলিটি, এটা ফ্লেক্সিবল থাকতে হবে। কোনোভাবে নন ফ্লেক্সিবল হলে সেটা ইউজ করা যায় না। অর্থাৎ ফ্লেক্সিবল হলেও তোমার ইউজার টু ইউজার যদি ইউজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় সেখানে যেন চেঞ্জ করা যায়। বা রিপোর্ট জেনারেশনের ক্ষেত্রে রিপোর্ট, ধরো যে সেলস কোম্পানির মার্কেটিং পিপলের কাছে এক ধরনের রিপোর্ট দরকার হয়, হিউম্যান রিসোর্সের কাছে আরেক ধরনের রিপোর্ট দরকার হয়। এই জিনিসগুলির ভিতরে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, স্ট্রং ইন্টিগ্রেশন থাকতে হবে। ইন্টিগ্রেশন উইথ টেস্টিং সফটওয়্যার, যখন টেস্ট করা হবে তখন ওই ইন্টিগ্রেশনটা 100% থাকতে হবে, কাজ করতে হবে এরকম সিচুয়েশনে। সাপোর্ট ফর রিভার্স ইঞ্জিনিয়ারিং, a case tool might be able to generate complex models for already generated code. যদি আমার ঠিক মতো কাজ না করে সেখানে ওটাকে কিভাবে কাজ করানো যায়, যে কোড জেনারেট করা হয়েছে সেটাকে দিয়ে আবার কিভাবে কাজ করানো যায় সেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ক্যাপাবিলিটি থাকতে হবে। ফাইনালি এটা অনলাইন হেল্প থাকতে হবে, যাতে যখনই তুমি কোনো সমস্যায় পড়ো যাতে অনলাইনে খোঁজ করলে সেটা সলিউশনটা পাই যায়। এটা একটা কেস ডায়াগ্রাম ফর এটিএম সিস্টেম। এটিএম মোটামুটি তোমরা সবাই বোধহয় ইউজ করো, কিভাবে এটিএম সিস্টেমে এই কেস কাজ করে দেখো। অপারেটর, স্টার্ট আপ, শাটডাউন। এর অপারেটরের কাজ হলো স্টার্ট আপ এবং শাটডাউন করা। কাস্টমার আসবে, তার সেশন শুরু হবে, সে ট্রানজ্যাকশন করবে। যদি ইনভ্যালিড পিন হয় তখন কি হবে, এটা এক্সটেন্ড করার সুযোগ দেওয়া হবে, সেশন ইনক্লুড করার সুযোগ
শেষ সেশনটা শুরু করার পরে একটাই প্রবলেম হতে পারে, সে যদি ইনভ্যালিড পিন দেয় তাহলে আবার তাকে আগের জায়গায় রিটার্ন দিতে হবে যে হ্যাঁ তোমার পিন ইনভ্যালিড দিছো, অ্যাটলিস্ট 3বার তোমাকে চান্স দেওয়া হবে, তারপরে কার্ড রেখে দেবে। দেন সবকিছু ঠিক থাকলে তুমি উইথড্র করতে চাইলে উইথড্র করতে পারবা, ডিপোজিট করতে চাইলে ডিপোজিট করতে পারবা, ট্রান্সফার করতে পারবা, এবং কোনো ইনকোয়ারি বা তুমি ব্যালেন্স যদি জানতে চাও সেই ব্যালেন্সটা জানিয়ে দিবে। দিস ইজ এ কেস ডায়াগ্রাম ফর এটিএম সিস্টেম। টপ 13 কেস টুল। অনেক কেস টুল আছে, আমরা সবগুলি নিয়ে আলোচনা করবো না, এখানে টপ 13 কেস টুল নিয়ে আলোচনা করবো। অসংখ্য কেস টুল আছে। টপ 13 আমরা ডায়াগ্রাম টুলস থেকে শুরু করি। ডায়াগ্রাম টুলস, প্রসেসিং মডেলিং টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, ডকুমেন্টেশন টুলস, অ্যানালাইসিস টুলস, ডিজাইন টুলস, configuration management tools, change control tools, programming tools, prototyping tools, web development tools, quality assurance tools, maintenance tools. এটা হলো টপ 13 কেস টুল। ওটা কি আবার অন্যভাবে আমি দেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যখন ডকুমেন্টটা পাঠাবো তোমরা এটা দেখে নিও তাহলে। কত ধরনের কেস টুল আছে? ডায়াগ্রামিং, ডায়াগ্রাম করার জন্য গ্রাফিক্যালি এটা। কেস রেপোজিটরি, hold information required to create, modify and evolve the system, analysis, design and implementation. কেউ কোশ্চেন করো নাই তখন কেস রেপোজিটরি নিয়ে আমরা একটা পিকচার দেখাচ্ছিলাম, সেখানে এটা কোশ্চেন করা দরকার ছিল। কেস রেপোজিটরি হলো কেস রিলেটেড যে ডাটা, সমস্ত ইনফরমেশন গুলি যেটা থাকে, যে কন্টেনারের ভিতরে থাকবে বা যে হার্ড ডিস্কে থাকবে, সেটা হলো কেস রেপোজিটরি। ফর্ম অ্যান্ড রিপোর্ট জেনারেটরস, কোড জেনারেটরস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্ট জেনারেটর, কেস অ্যানালাইসিস টুল। এগুলি হলো টাইপ অফ কেস টুল। কত ধরনের কেস টুলস আছে সেটা। অ্যাডভান্টেজ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হেল্প স্ট্যান্ডার্ডাইজেশন অফ নোটেশন অ্যান্ড ডায়াগ্রাম, help communication between development team members, automatically check the quality of the A&D models, reduction of time and effort, enhance reuse of models or models components, improve software quality, enforcing discipline. Information is illustrated through diagrams that are typically easier to understand. Development information is centralized. সমস্ত ইনফরমেশন সেন্ট্রালাইজ থাকে, সবাই যখন যে দরকার সেটা পাইতে পারে। ডিসঅ্যাডভান্টেজগুলি খুবই কম, অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজের পরিমাণ কম। লিমিটেশন অফ ফ্লেক্সিবিলিটি অফ ডকুমেন্টেশন, অনেক সময় ডকুমেন্টেশনের ফ্লেক্সিবিলিটি নিয়ে কিছু প্রবলেম অ্যারাইজ করে, মে লিড টু রেস্ট্রিকশন টু দি টুলস ক্যাপাবিলিটিস। অনেক সময় যদি তুমি প্রপার টুল ইউজ করতে না পারো, এর ক্যাপাবিলিটি নিয়ে প্রবলেম তৈরি হবে। মেজর ডেঞ্জার, কমপ্লিটনেস অ্যান্ড সিনট্যাক্টিক কারেক্টনেস। সবচেয়ে বিপজ্জনক হলো যে এর যদি কমপ্লিটনেস না থাকে, কারেক্টনেস, সিনট্যাক্সকে কারেক্ট করার বা ঠিক করার ব্যবস্থা না থাকে, তাহলে একটা প্রবলেম তৈরি হবে। ডাজ নট মিন কমপ্লায়েন্স উইথ রিকোয়ারমেন্টস, অনেক সময় তোমার যে রিকোয়ারমেন্টস সেটার সাথে কমপ্লাই নাও করতে পারে। কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইউজ অফ দি টুলস, একটা হলো পারচেস করার খরচ, দ্বিতীয় হলো ট্রেনিং। এই দুটা হলো, এই পাঁচটা হলো ডিসঅ্যাডভান্টেজ, এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। তো মোটামুটি আজকে এতটুকুই। আচ্ছা, আরো একটা হলো যে 3 ক্যাটাগরি অফ কেস টুলস, এগুলি নিয়ে আমাদের ডিটেলস আলোচনা করার দরকার নেই। জাস্ট জানা রাখো যে 3টা আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি হলো টুলস, সেকেন্ড ক্যাটাগরি হলো ওয়ার্ক বেঞ্চ এবং থার্ড ক্যাটাগরি হলো এনভায়রনমেন্ট। এই বিষয়গুলি ডিটেলস হলো কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা করবে তাদের দরকার, আমাদের এই মুহূর্তে এগুলি নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই।
তো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আজকে ক্লাসে হাজিরা অনেক কম হয়ে গেছে, আরো বেশি হাজিরা থাকা দরকার ছিল। জি স্যার, এক এক করে সবাই চলে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আমি আমি ডকুমেন্ট ইয়াতে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নিও। এই ভিডিও যেখানে আপলোড করবো ওর নিচে লিঙ্ক দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।